একের পর এক ঘটনায় উত্তেজনা থামছেই না লালমনিরহাট সীমান্তে। বিএসএফ এর অনুপ্রবেশ আতঙ্ক সৃষ্টি করছে সীমান্ত জুড়ে। নিজের জীবন ছাড়াও ফসল নিয়ে দুশ্চিন্তায় সীমান্তের কৃষক। তারা বলছেন, খেতে কাজ করতে গেলেই ধরে নিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন তারা। তবে সীমান্তে হত্যা বন্ধে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। সামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত জানুয়ারির শেষের দিকে লালমনিরহাট দহগ্রাম সীমান্তে অনুপ্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে তা সাময়িক বন্ধ রাখে। পরে আবারও এই কাজ করে তারা। আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি আপনারা? আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? এমন উত্তেজনার পরে পতাকা বৈঠক হয় বিজিবি বিএসএফ এর মধ্যে। কিন্তু তারপরেও নানাভাবে দহগ্রাম সীমান্তে কৃষকের গরু ছাগল ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সবশেষ গত বুধবার হাতিবান্ধার সিঙ্গিবাড়ি সীমান্তে বিএসএফ সদস্যরা নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশি হাসিনুরকে গুলি করে হত্যা করে। আর শুক্রবার পাটগ্রামের বাউড়া ডাঙ্গারপাড় সীমান্তে কৃষক আজিনুরকে ধরে নিয়ে যায় তারা। এছাড়াও দহগ্রাম সীমান্তে শনিবার বিকেলে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তাদের ১৫০ গজ অংশের মাটি কাটা শুরু করে বিএসএফ। সীমান্ত পরীক্ষা খোঁড়া হচ্ছে সন্দেহ নিয়ে তাদের প্রতিরোধ করে গ্রামবাসী। পরে তারা পিছু হটে। আপনাদের যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন, আমরা অফিসারের সাথে কথা বলবো, অনুমোদন হলে কাটবেন, ঠিক আছে না? লালমনিরহাট সীমান্ত জুড়ে বিএসএফ এর এমন তাণ্ডবে আতঙ্কে মানুষ। সীমান্তবাসীর যে জমি জমা, এই জমি জমা ফসল উৎপাদন করবে কেমনে? তাদের নিরাপত্তা কথা। ভারতের মাল্লি আর আমাদের মাল্লি একখানে। আমরা যদি যাই ওখানে দেখলেই তো ওখানে আমাকে গুলি করতে পারে। এমন একটা নিরাপত্তা, আমাকে গুলি করতে পারবে। আমরা তো যাইতে পারছি না ওখানে। কখন যে ইন্ডিয়ান বৃষ্টি আসবি, কখন যে না আসবি, কোন তো ইয়েও নাই, নির্ধারিত নাই। যদি মনে করে আসি যে চাটি ভেড়া ভাঙ্গি চুরিতে বেখারি নিয়ে যাইতে পারে। এই অবস্থায় আতঙ্কে না থেকে সতর্ক থাকার পরামর্শ বিজিবির। এ নিয়ে সীমান্ত এলাকায় প্রচারও চালানো হচ্ছে। আর খেতে কাজ করতে যাবার সময় বিজিবির পরামর্শ নেওয়ার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। ওই এলাকার যে বিজিবি আমাদের যারা আছে তারা তো সাধারণত সীমান্ত রক্ষার বা সীমান্ত দেখভাল করার দায়িত্ব তাদের সঙ্গে পরামর্শ করি যেন তারা তারা কাজেগুলো অগ্রগামী করে। তার কারণ একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আমাদের এটাকে সংশোধন করা খুব অনেক সময় সংশোধনের পর্যায়ে থাকে না। এদিকে জেলা প্রশাসক জানান, সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়, সেখানে আমাদের বিজিবি সদস্য থাকেন, পুলিশের সদস্য থাকেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বিভিন্ন সংস্থার লোকজন থাকে। আমরা সর্বদাই সচেষ্ট থাকি যাতে আমাদের এই সীমান্ত এলাকায় কোনো ধরনের হত্যা না হয়। লালমনিরহাট জেলায় ২৮৪ কিলোমিটার সীমান্তের মধ্যে ৭৫ কিলোমিটার সীমান্তই অরক্ষিত। এসব এলাকায় নিজেদের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সীমান্তবাসী। মনিরা কাজুরি, ৭১। দর্শক, লালমনিরহাট সীমান্তের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি মিলন। সামিউল, সীমান্তের পরিস্থিতি এখন কেমন রয়েছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা? আরেকটি বিষয় জানতে চাই, সীমান্তের সুরক্ষায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি বলছে বিজিবি বা প্রশাসনের কর্মকর্তারা? লালমনিরহাট সীমান্তে আতঙ্ক রয়েছে মার্জিয়া তিশা। যে আমরা গতকালকে বিকাল থেকে এবং পরবর্তী সন্ধ্যা পর্যন্ত কয়েকটি সীমান্ত অঞ্চলে গিয়েছিলাম। আজকে সকালেও কয়েকটি এলাকা আমরা লক্ষ্য করেছি যে সীমান্তবাসীর মধ্যে যে আতঙ্কটা রয়েছে। এর কারণ যে দহগ্রাম সীমান্তে বিজিবি বিএসএফ বাংলাদেশে অনেক সময় অনুপ্রবেশ করে সন্ধ্যার পরে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে পুরুষরা বাসায় থাকে না, মহিলারা বাসায় থাকে, এবং সেক্ষেত্রে তাদেরও মাঝে একটা আতঙ্ক বিরাজ করে। এবং দহগ্রাম সীমান্তের জন্য অনুপ্রবেশ না করতে পারে বিএসএফ। এই নিয়ে প্রায় কয়েক দফা পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষ হলেও যে বিএসএফ বারবার এসে তারা ক্ষমা প্রার্থনা করে যে পরবর্তীতে আর
এরূপ ঘটনা হবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বারবার তারা ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে যেমন আতঙ্ক রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে পাটগ্রামের বাউড়ার যে আজিনুরকে বিএসএফ ধরে নিয়ে গেছে, পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে জানিয়েছে যে তাকে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ভারতের জেলখানা পাঠিয়েছে। তবে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে যে সীমান্ত রয়েছে সেখানে কৃষি প্রধান, যেহেতু এই জেলাটা কৃষি উৎপাদনে সবচেয়ে বেশি এবং সীমান্ত অঞ্চলে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি বাংলাদেশি কৃষকের ভুট্টা রয়েছে, পাট রয়েছে, ধান রয়েছে। বর্তমান সীমান্তে উত্তেজনার কারণে তারা সীমান্ত তাদের কৃষি ক্ষেত খামারে তারা যেতে পারছে না। তবে লালমনিরহাট জেলার যে 284 কিলোমিটারের মধ্যে 75 কিলোমিটার অরক্ষিত রয়েছে, সেই দিক দিয়ে তারা মানে প্রতি রাতেই যারা গ্রামবাসীরা আছে তারা আতঙ্কে বিরাজ করছে তাদের মধ্যে। তবে বিজিবির পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে তারা সীমান্ত অঞ্চলে যে সমস্ত মসজিদ বা মন্দির রয়েছে সেখানে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে যে কোনো কারণে বিনা কারণের জন্য সীমান্ত এলাকায় যেন না যায়। সেক্ষেত্রে কোনো নাগরিক যদি সীমান্ত এলাকা যায় তাহলে বিজিবির পরামর্শ নিতে হবে। কৃষি কর্মকর্তাও একই কথা বলেছে যে সীমান্ত যেতে গেলে বিজিবির পরামর্শ নিতে হবে। তবে বর্তমান লালমনিরহাট সীমান্ত যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। মার্জিয়া তিশা, লালমনিরহাটের সীমান্তের এই ছিল সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে এ বিষয়ে আরো আপডেট জানবো আপনার কাছ থেকে। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন 2 নারী। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে অটোরিকশাটি রাউজান থেকে 5 জন যাত্রী নিয়ে কুতুবদিয়া যাচ্ছিল। আতরাই ডিপো এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে মোটরসাইকেলে আসা 3 যুবক পেট্রোল বোমা ছোড়ে। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। নগরীর আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলস ফিলিং স্টেশনের সিসিটিভিতে ভোর 4:21 মিনিটে রেকর্ড করা ফুটেজে দেখা যায় অটোরিকশায় লাগা সেই আগুনের ছবি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে 3 যুবক অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে আহত হয় 2 জন নারী। সিএনজি একটা আসছে, পরে আমি এখানে দাঁড়া হয়েছি, শব্দ কোনো শুনিনি, সিলেবেলে করতেছি আমরা এখানে দাঁড়া হয়েছি, আমি আর গেটের বাইরে জানি। পরবর্তী সিএনজি চলে গেছে আর আমি আর জানি না স্যার। ঘটনার পর আহতদের চমেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, লায়লা ও ঝর্ণা নামে ওই 2 জন নারীর শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফ্লেম বার্ন হিসেবে আমাদের ভর্তি হয়েছে একজন, যার বয়স 50-এর মতো, উনি কিন্তু বেশি পড়ছে, অলমোস্ট 90%, এবং আমরা পরে ওনাকে ঢাকা রেফার করে দিয়েছি, ভোরবেলা আসছে। তো 90% যিনি উনি ঢাকা রেফার হয়ে গেছে। আরেকজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম, 30-32-এর মতো, উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে নগরীর বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা সিএনজিতে আগুনের ঘটনা শুনেছেন। এটা পারিবারিক কোন্দল নাকি ছিনতাইয়ের চেষ্টা তদন্ত ছাড়া বলতে পারছেন না। তবে বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্বশত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী, কেন বা কারা গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করি। আহতরা চট্টগ্রামের রাউজান থেকে সিএনজি যোগে কুতুবদিয়ার মালেক শাহ দরবারে যাচ্ছিলেন। নগরীতে হঠাৎ পেট্রোল বোমা হামলা জনমনে আতঙ্ক তৈরি করেছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। 6 দফা দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এদিকে 6 দফা দাবি আদায়ে সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশ করেছে শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে মহাসমাবেশ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
দুপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা জনগণের দুর্ভোগ করছি, আমরা 30 লাখ ডিপ্লোমা শিক্ষার্থী আজকে যে অবস্থানে আসছি তাদের ভবিষ্যৎ কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যদি এখন এই 6 দফা বাস্তবায়ন করে না ফিরতে পারি, আমরাই হব ডিপ্লোমা সেক্টরের সর্বশেষ শিক্ষার্থী। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসমাবেশ করে। সকাল থেকে শহীদ খায়রুল ছাত্রাবাস মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। যদি আমাদের যৌক্তিক দাবি না মানা হয়, আমরা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেভাবে আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তীতে দরকার পড়লে আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে মহাসমাবেশ করে জেলার সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। পটুয়াখালীতেও কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরি নিশ্চয়তা সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউসের গোল চত্বরে এসে মহাসমাবেশ ও মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমাদের কারিগরি ব্যবস্থা আরো উন্নত করতে হবে, ক্রাফটের নিয়োগ বাদ দিতে হবে। এদিকে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় সাবেক ও বর্তমান ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। পরে কাঠেরপুল এলাকায় সমাবেশ করে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নওগাঁয় প্ল্যাকার্ড, ব্যানার সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে সেখানে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। শাকিলা শম্পা, ৭১। সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রবিবার রাত 9:30টায় কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা বিচারের পাশাপাশি দাবি মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হলো। পরে তারা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন। এর আগে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে রবিবার সকালে মদনপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গেল 15 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ অবরোধ কর্মসূচি পালন করে আসছে তারা। দুদকের কোথাও দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে নীলফামারীতে জেলা শিল্পকলা অডিটোরিয়াম মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে তিনি এই আহ্বান জানান। চেয়ারম্যান বলেন, দুদক নিজেই যদি দুর্নীতি করে তাহলে বাকিদের জন্য বলার কিছু থাকে না। গণশুনানি অনুষ্ঠানে দুদক কমিশনার পিয়া মোহাম্মদ আকবর আলী আজিজি, মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মহসিন সহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। এরপর নীলফামারী সদর উপজেলার সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে 31টি দপ্তরের 81টি অভিযোগ উত্থাপিত হয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্ব অভিযোগের বিষয়ে জবাবদিহি করেন। এটা প্রায় আমাকে শুনতে হয়, মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, আমি এটা মোটেও উড়িয়ে দিই না। আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমরাও আমাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না। বগুড়ার কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে 2 জন নকল নবিশ ও 2 জন দলিল লেখকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে দুদক। দুদক জানায়, দলিল সম্পাদন ও দলিলের নকল উত্তোলন সহ কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে আর্থিক নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে 2 নকল নবিশের কাছ থেকে সেবা প্রার্থীদের থেকে নেয়া ঘুষের 14,490 টাকা জব্দ করা হয়। এছাড়াও 2 জন দলিল লেখকের অনিয়মের প্রমাণ পাওয়া যায় হাতে নাতে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে যে আমরা অভিযান পরিচালনা করি সেখানে আমরা দেখতে পাই 2 জন নকল নবিশ। ওনাদের ড্রয়ার থেকে আমরা একজনের কাছ থেকে 9,990, আরেকজনের কাছ থেকে 4,500 টাকা আমরা উদ্ধার করি। সেই টাকাটা আমরা ইনভেন্টরি করে আমরা নিয়ে যাচ্ছি। আর 2 জন নকল নবিশের বিরুদ্ধে আমরা সাময়িক বরখাস্ত করার জন্য মানে সাব রেজিস্ট্রারের মাধ্যমে আমরা জেলা রেজিস্ট্রারকে সুপারিশ করেছি এবং তারা সেটা পদক্ষেপ নিয়ে আমাদেরকে জানাবে। সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 20 টাকা। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। এদিকে ব্যবসায়ীরা জানান কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে মজুদ শুরু করায় দাম বেড়েছে। সংবাদদাতা সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের হিলিতে সপ্তাহখানেক আগে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল 30 থেকে 35 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের সরবরাহ কমে গেছে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম একটু ঊর্ধ্বগতি। নাটোর, পাবনা যে জায়গাগুলো পেঁয়াজ আমদানি হতো আগে 5 গাড়ি 10 গাড়ি, এখন পেঁয়াজ আমদানি হচ্ছে আপনার 1 গাড়ি 2 গাড়ি। ভারত থেকে যদি পেঁয়াজ না আসে আমাদের এই পেঁয়াজটা আমাদের আরো হয়তো বেশি দামে বেচতে হবে। পেঁয়াজ 6-7 দিন আগে আমরা 30 টাকা 35 টাকা কেজি বেচলাম দেশি পেঁয়াজ, সেটা এখন বর্তমান 20 টাকা কেজি বাইরে, এখন 55 টাকা কেজি আমরা বেচছি। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন 7 দিন আগেও হিলির খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা বেশিতে। আগে 35 টাকা কেজি কিনেছিলাম, এখন আজকে কিনলাম 55 টাকা কেজি। এখন আমাদের খুব সমস্যায় পড়ে গেলাম, কি দাম কি কমবে নাকি বেশি হবে আরো? আমদানি রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা গেলে দাম কমে আসবে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য অনুমতি দেওয়ার দাবি জানান তারা। আমদানি অনুমতি যখনই দেবে তখনই বাজারটা একটা নিয়মতান্ত্রিকভাবে চলে আসবে। এটা 25 টাকা 15 দিনের মধ্যে বাড়ায়, এটাকে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। সামনে কুরবানি, এই জন্য আমি আমাদের গভর্নমেন্ট ভারতের অনুরোধ করবো খুব দ্রুত ভিত্তিতে আইপিটা দেওয়ার জন্য। হিলির মোকামে আগে 3 থেকে 5 ট্রাক পেঁয়াজ আসত, বর্তমানে তা 1 থেকে 2 ট্রাকে নেমে এসেছে। এর আগে মোকামে প্রতিমন পেঁয়াজের দাম ছিল 1,200 টাকা থেকে 1,400 টাকা। বর্তমানে তা বেড়ে 1,800 থেকে 2,000 টাকা। নূর তাজমিন নীর, 71। হঠাৎ করেই হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় কি বলছেন ক্রেতারা, আর এ নিয়ে ব্যবসায়ীরা কি যুক্তি দিচ্ছেন? ঈশা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেটি দেখছিলেন যে আসলে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুর হিলিতে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে সপ্তাহ আগেও কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজি দরে। সেই পেঁয়াজটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এতে কিন্তু বিভাগে পড়েছেন পাইকাররা। সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা কেজি বাড়াতে তারা কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে গেছেন, যার কারণে এটি কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, প্রতিদিনই কিন্তু রান্নার কাজে এই পেঁয়াজটি ব্যবহার হয়, যার কারণে কেজিতে 20 টাকা বাড়াতে তারা কিন্তু আসলে খুব ক্ষুব্ধ এবং তারা একটি বিষয় দাবি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং করা হতো সেক্ষেত্রে হয়তো এতটা কেজিতে দাম বাড়তো না। তবে এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের মজুত শুরু করেছেন, যার কারণে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গেছে। তারা যেটি বলছেন যে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে দামটা কিন্তু সহনীয় পর্যায়ে আসতে পারে বলে তারা আমাকে জানিয়েছেন। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে সামনে কিন্তু কুরবানি ঈদ, এই ঈদকে কেন্দ্র করে কিন্তু পেঁয়াজের চাহিদা অনেকটাই বেড়ে যায়, যার কারণে কিন্তু দামটা আরো বৃদ্ধি হতে পারে। তারা যেটি বলছেন যে যদি আমদানি করা না যায় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের কেজি 100 টাকা ছাড়িয়ে যাবে বলে তারা আমাকে জানিয়েছেন। তিশা, এই ছিল হিলি স্থল বন্দর থেকে আমার সর্বশেষ পরিস্থিতি।
আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হঠাৎ করে হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম, সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। ঝিনাইদহ জেলায় এখনো অর্ধেকের বেশি গ্রামীণ সড়ক কাঁচা, এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকে মানুষ। বর্ষায় এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ভুক্তভোগীরা বলছেন, বারবার আশ্বাস দিয়েও সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর মাছপাড়া হয়ে ধোপাবিলা বাজার সড়কটি যুগের পর যুগ ধরে রয়েছে এমন কাঁচা অবস্থায়। বর্ষায় থাকে হাঁটু পানি ও কাদা, আর শুকনো মৌসুমে ধুলাবালির মধ্যে চলাচল করেন গ্রামের মানুষ। এই সড়ক দিয়ে শুধু 3 চাকার নয়, 4 চাকার যানবাহনও চলাচল করে, কিন্তু ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে এই সড়ক দিয়ে ঠিকমতো চলতে পারে না কেউ। মালামালের বিষয় ভ্যান আসতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা থেকে থাকে। এইগুলো আমরা চাই যে বাস্তবায়ন হোক। যাওয়া আসা খুব কষ্ট হয়, মানুষ এই যে মোটরসাইকেল নিয়ে গেলেও পড়ে যায়। এই পাশে রামনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অনেক শিক্ষার্থী আছে যারা বর্ষার সময় ছেলেপেলে যেতে ভয় পায়। এছাড়া সদরের দুর্গাপুর থেকে বেতাই পর্যন্ত সড়কটি নিয়েও চরম ভোগান্তি হয় সবার। গ্রামীণ সড়কের এমন দুর্দশা জেলার অন্যান্য 5 উপজেলাতেও। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাস দিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। বছরকে বছর মিশে যাচ্ছে, তবু এই রাস্তার কাজ হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধাবাদী বেশি ভালো হবে। কাঁচা রাস্তা এটা হচ্ছে যে পাকা আলি ভালো হয়, আমাদের ভ্যান চালানোর জন্য হচ্ছে বিশাল হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। নিজেরা পরিশ্রম করে নিজেরা পকেটে টাকা দিয়ে তাই সবাই হারসান্দা ধরে এই খোয়াগুলো ফেলেছি। বিষয়টি স্বীকার করে এলজিইডি বলছে, কিছু কিছু সড়কের কাজ চলছে, সামনে টেন্ডারের মাধ্যমে আরো কিছু সড়ক পাকা করা হবে। খুব দ্রুতই সব রাস্তা পাকা না হলেও যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে এগুলো পাকা হবে এবং মানুষের যে চাহিদা এবং জনদুর্ভোগ বহুলাংশে এটা লাঘব হবে। ঝিনাইদহ জেলায় এলজিইডির আওতাধীন 6টি উপজেলায় গ্রামীণ জনপদের মোট সড়ক রয়েছে প্রায় 6400 কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে মাত্র 2980 কিলোমিটার। মনিরা কাজুরি, 71। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিনেও কেন গ্রামীণ সড়কগুলো মেরামত করা হচ্ছে না, কি বলছেন এলাকার মানুষ, এছাড়া প্রশাসনের কর্মকর্তারাই বা কি বলছেন এ নিয়ে? তৃষা, নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ জেলার 6টি উপজেলার 67টি ইউনিয়ন এবং 1144টি গ্রাম রয়েছে। এই জেলার মধ্যে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস করে থাকে। বেশিরভাগই মানুষ এই গ্রামীণ জনপদে বসবাস করেন এবং এই সকল গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল মসজিদ মন্দির সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু মানুষ চলাচল করে। আমরা দেখেছি যে শুষ্ক মৌসুমে একদিকে ধুলাবালি রয়েছে এবং বর্ষা মৌসুমে কাদা পানি, হাঁটু পানি এবং মানুষের কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তির শেষ নেই। আমি এখন ঝিনাইদহ সদর উপজেলার রামনগর যে কাঁচা রাস্তা, সেই কাঁচা সড়কে অবস্থান করছি। আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই এলাকার মানুষ দুঃখে এবং কষ্টের কিন্তু শেষ নেই। তারা দাবি করছেন যে সরকার যায়, সরকার আসে, কিন্তু মানুষ এইভাবে দীর্ঘদিন ধরে যে ভোগান্তি পোহাচ্ছে, মানুষ পরিজনের কাজে বের হতে পারছে না, মানুষের এই দুর্ভোগের যেন শেষ নেই। তারা যেমনটি বারবার করে বলছেন যে তারা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান বা ইউপি সদস্য আছে, জনপ্রতিনিধি এবং আগের সরকারের সময় যে সকল জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছে বারবার কিন্তু তারা এই কাঁচা রাস্তা পাকা রাস্তা করার জন্য কিন্তু ধর্ণা দিয়েছেন। ধর্ণা দেওয়ার কারণেও কিন্তু আজ পর্যন্ত এই জেলায় প্রায় 46% পাকা রাস্তা হয়েছে, অর্থাৎ 54% হলো এখনো কাঁচা রাস্তা রয়েছে। তার মধ্যে যদি গ্রামীণ যে সড়কের যে জনপদের যে মানুষের যে দুর্ভোগ ভোগান্তি, এখনো যে সকল এলাকায় কাঁচা রাস্তা রয়েছে, আমি যদি একটু তথ্য দিই আপনাকে, যে ঝিনাইদহ জেলার মোট 6400 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র পাকা হয়েছে 2980 কিলোমিটার, অর্থাৎ 46% পাকা রয়েছে এবং বাকি 54% এখনো কাঁচা রয়েছে। এলজিডির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে জেলার 6টি উপজেলার মধ্যে সদর উপজেলাতে মোট রাস্তা রয়েছে 1639 কিলোমিটার, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 903 কিলোমিটার। হরিণাকুণ্ডুতে মোট রাস্তা রয়েছে 535 কিলোমিটার, কাঁচা রাস্তা রয়েছে
রয়েছে 180 কিলোমিটার, কালীগঞ্জে 903 কিলোমিটার মোট রাস্তা রয়েছে, তার মধ্যে 401 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। কোটচাঁদপুরে 450 কিলোমিটার মোট রাস্তা রয়েছে, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 201 কিলোমিটার। তেমনি ভাবে মহেশপুরে মোট রাস্তা রয়েছে 1241 কিলোমিটার, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 773 কিলোমিটার ও শোলকুপাতে মোট রাস্তা রয়েছে 1247 কিলোমিটার কাঁচা রাস্তা, তার মধ্যে 602 কিলোমিটার এখনো কাঁচা রাস্তা রয়েছে। আমি যে ইউজিডির পক্ষ থেকে ইউজিডির নির্বাহী প্রকৌশলী যেমনটি জানিয়েছেন যে বেশিরভাগ যেহেতু অর্ধেকের বেশি এখনো কাঁচা রাস্তা রয়েছে, মানুষের দুর্ভোগ ভোগান্তি এবং মানুষ যে কষ্ট পোহাচ্ছে সেটি তারা স্বীকার করেছেন। সেটি স্বীকার করে তারা বলছেন যে আসলে জনপ্রতিনিধি বা এর আগে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এই কাঁচা রাস্তাগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে। তারা বলছেন যে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো টেন্ডার করা হবে এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কাঁচা রাস্তাগুলো পাকা করা হলে মানুষের দুর্ভোগ ভোগান্তি কিন্তু কমবে। কিন্তু স্থানীয় যেগুলো ভুক্তভোগী মানুষ তাদের সাথে কথা বলছি। আপনি আছেন সেখানে থাকবেন, এই বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট আন্দোলনে লক্ষ্মীপুরে 4 শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের 4 জনপ্রতিনিধি সহ 16 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত 4 আগস্ট লক্ষ্মীপুরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। এতে 4 শিক্ষার্থী নিহত সহ গুলিবিদ্ধ হয় 2 শতাধিক শিক্ষার্থী। পরে হত্যার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 3,500 নেতাকর্মীকে আসামি করে একাধিক হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এই পর্যন্ত প্রায় 1.5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মীর শাহ আলমের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের অভিযোগও রয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভোলায় অভিযান চালিয়ে 9টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে ভোলায় লালমোহনের তেতুলিয়া নদীতে কোস্টগার্ড বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় সাগরগামী মাছ ধরার 9টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় এই অভিযান চালানো হয়। মোংলায় সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর 2 সহযোগী আটক এবং জিম্মি থাকা 2 জন জেলেকে উদ্ধার করেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, দাকপ উপজেলার সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাতরা অবস্থান করছে এমন খবর পাওয়া গেছে। এ সময় একটি 1 নলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং 1 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ শাহজাহান মোল্লাকে আটক করা হয়। আর সুন্দরবনের নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে আটক হয় ডাকাত সুমন হাওলাদার। এছাড়া সুন্দরবনের আরশিবশা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর জিম্মি থেকে জেলে আজিজুল শেখ ও আলম গাজীকে উদ্ধার করা হয়। তারা গত 8 এপ্রিল থেকে সেখানে আটক ছিল। গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকার বাসিন্দা 6.5 বছর বয়সী সাদাত জন্ম থেকেই গুরুতর অসুস্থ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার হৃদযন্ত্র রয়েছে ডান দিকে এবং উল্টো দিকে বাঁকা। হৃদয়ে ছিদ্র আছে, রক্তনালীও সরু। জন্মের 2 মাস পর থেকেই দেশি বিদেশি চিকিৎসা চলছে তার। দীর্ঘ সময় চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। তাই সাদাতকে বাঁচাতে সরকার বিত্তবানদের সহায়তা চেয়েছেন তার বাবা-মা ও প্রতিবেশীরা। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। আমি বাঁচতে চাই। গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা তাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাদাত। জন্ম 2018 সালের 22 অক্টোবর। দেখতে, চলাফেরা ও কথাবার্তায় অন্য স্বাভাবিক শিশুর মতো হলেও আসলে সে গুরুতর অসুস্থ। আমার লাপালাপি করতে বুকে ব্যথা করে, আমার খেলতে বুকে ব্যথা করে। জন্মের 2 মাসের মাথায় তার হৃদযন্ত্রে নানা সমস্যা ধরা পড়ে। প্রথমে রংপুর, পরে ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে পরপর 6 বার চিকিৎসা দেয়া হয়েছে তাকে, কিন্তু সুস্থ হয়নি শিশুটি।
সাদাতের বাবা মা জানান, ভারতের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবী শেঠি দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ ও ভারতে তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন তারা। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। আমার বাচ্চারা সবসময় বলে যে যখন ওর বুকে ব্যথা হয় বা যখন ওর শ্বাসকষ্ট হয়, হার্টবিট বেড়ে যায়, তখন ও বলে যে বাবা আমাকে বাঁচাও, আম্মু আমার জন্য কিছু করো। আমাদের তো এই সামর্থ্য নেই যে আমরা ওর জন্য এত কিছু করবো। এই পর্যন্ত আমাদের ওর চিকিৎসার জন্য ব্যয়বহুল চিকিৎসা আমি দিয়েছি। ওর জন্য প্রায় 20 লক্ষের অধিক টাকা আমি খরচ করেছি। সরকারের কাছে যদি আমাদের আকুল আবেদন, যদি আমাদের পাশে যদি সরকার দাঁড়ায় এবং সমাজে যারা বিত্তবান আছে তারা যদি আমাদের পাশে সহানুভূতি দেখেন এবং কোনো ডোনার যদি এরকম আমাকে হেল্প করেন, আমরা সহযোগিতার আবেদন করছি। আর সমাজের বিত্তবানদের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট্ট সাদাতের জীবন। হাসি ফিরবে বাবা মায়ের মুখে। সাহায্য করার মতো যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে বলবো যে তাকে সাহায্য করে তাকে আমরা একটা সুস্থ জীবন যেন দিতে পারি। আর বাপ মায়েরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে কিন্তু কুলাতে পারতেছে না। সাদাত বাবা মার দ্বিতীয় সন্তান। সে বর্তমানে পলাশবাড়ির দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় প্লে শ্রেণীতে পড়াশোনা করছে। ফারদিন নীরব, ৭১। ভারতের জনপ্রিয় শিল্পী কুমার শানুর মতো গান গেয়ে আলোড়ন তুলেছেন মিঠুন কুমার বর্মন। গান গাইছেন নেশায় আর পেট চালাতে রিক্সা চালান তিনি। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তিনি। নওগাঁর ছেলে মিঠুন এখন থাকেন গাজীপুরে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি, শোনো গো প্রাণ সজনী। গাজীপুর শহরে কুমার শানুর মতো গান গেয়ে রিকশার যাত্রী সহ পথচারীদের মুগ্ধ করছেন মিঠুন নামের এক রিকশা চালক। গানের সুরে সুরে চলে তার রিকশার প্যাডেল। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। পথচারী থেকে শুরু করে এলাকাবাসী কিংবা যাত্রীরা সবাই মোহিত তার গানে। কেউ কেউ গন্তব্যে যাওয়ার পথে তাকে পেলে মহা খুশি হন। ও মেরি মাহবুবা। একটা মানুষ যে হুবহু একটা মানুষের কণ্ঠ নকল করে গান করে, সেটা মিঠুনকে না দেখলে বুঝতাম না। আমি বের হয়েছি বাজারে যাব, তো আল্লাহর কি রহমত হয়েছে জানি না, মিঠুনের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা হয়েছে, এখন ওর রিক্সায় উঠবার গান শুনবো না, সেটা কখনো হয়? খালি গলায় প্রথম গান শুনলাম, মনে হচ্ছে যে আমি ভারতের কোনো একটা শিল্পীর গান শুনতেছি। ওনার গান আসলে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে। কুমার শানুর কণ্ঠের মতনে কণ্ঠ। আমি চাই যে সে রেডিওতে যাক, বড় পর্দায় যাক, ভালো গান করুক, ভালো নাম কামাই করুক। অফিসে ঢোকার সময় তার গানটা শুনে অনেক ভালো লাগলো। তার প্রতিভাকে যদি বিকশিত করা যায় অনেক ভালো হবে। আমি দোয়া করি সে এগিয়ে যাক। মিঠুন জানান, ছোটবেলা থেকেই তার গানের প্রতি আসক্তি। গানের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তালিম নেই। খালি গলায় চর্চা করেন কুমার শানুর গান, কারণ ছোটবেলায় শিক্ষকরা বলতেন তার কণ্ঠস্বর কুমার শানুর মতো। এই শিল্পীকেও তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। এর পরবর্তীতে যখন আমি ডিগ্রিতে ভর্তি হই, সেখানেও আমার স্যাররা ওই একই কথা বলতো। মানে সব জায়গায় আমি গান করলেই কেন জানি আমাকে শুধু বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর গানগুলো গাইতে বলে, এবং তারা সাজেস্ট করে যে তুই ঢাকায় যা, এবং ঢাকায় গিয়ে একটু কষ্ট করে হলেও এই গানটা নিয়ে তুই একটু চর্চা কর, একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি কর। তা আমি তখন থেকে আমার এই স্বপ্নটা তখন তারা আমার মধ্যে একটা বুনে দিয়েছে ভিতরে, এবং সেই স্বপ্নকে লালিত করে আমি ঢাকার প্রত্যেকটা জায়গাতে আমি প্রথমে স্ট্রাগল শুরু করি। মিঠুন আরও জানান, কিছুদিন আগে একটা বেসরকারি চাকরিও নিয়েছিলেন তিনি, কিন্তু নিয়মিত গান গাওয়ার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে রিক্সা চালানো শুরু করেন। চাকরিটা না করতে পারার পেছনে কারণ হলো ওই যে সারাক্ষণ শুধু আমি গান, মানে 24 ঘন্টার মধ্যে হয়তো খাওয়ার ঘুম বাদে সারাক্ষণে আমার মুখে গান লাগানো থাকে। তো এক পর্যায়ে ওখানকার সুপারভাইজার বলে দিল, ভাই এখানে তো গান টান করা যাবে না, তুমি ভাই এখানে বাদ দাও। তারপর আমি চিন্তা করলাম যে সবচেয়ে আমার জন্য
কোন পেশাটা বেছে নিলে আমার জন্য গান করা সুবিধা হবে। তখন আমি চিন্তা করলাম যে একমাত্র আমি দেখতেছি রিক্সা চালানো, একবেলা যদি আমি রিক্সা চালাই, পরের বেলা আমি দেখা গেল যে স্বাধীন মতো আমি এখানে ওখানে প্রোগ্রামে গান করতে পারতেছি। আজীবন গাইতে চান মিঠুন। তার গানে মুগ্ধ হয়ে এলাকার লোকজন তাকে জুনিয়র কুমার শানু বলেন। परदेस मेरे यारा तुम याद रखना নূর তাজমিন নীর, ৭১।